এটার নামটা দেখলেই বুঝবেন বিশ্ব বন্যপ্রাণী। 2012 সালে বাংলাদেশ গভর্নমেন্ট বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন তৈরি করছে। এই আইনটা অনুযায়ী আমরা এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আগে কিন্তু অহরহ শিকারী ছিল, শুটার ছিল, তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। এখন আপনার গেম রিজার্ভ নামে একটা কথা ছিল, যেখানে মানে শুটিং করলে যে যত শুটিং করতে হবে তার পুরস্কার দেওয়া হতো, মানে বন্যপ্রাণী শিকার করলে। এখন কিন্তু গেম রিজার্ভ বাংলাদেশে নাই। এখন আছে বন্যপ্রাণীর অভয়াশ্রম, ইকো পার্ক, ন্যাশনাল পার্ক, সবখানেই বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। কিন্তু সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড হলো ওই বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্যপ্রাণী অভয়ারণ্যতে আপনি ঢুকতেই পারবেন না সরকারের পাস ছাড়া। যেমন আপনি ইকো পার্কে ঢুকতে পারতেছেন, ন্যাশনাল পার্কে ঢুকতে পারতেছেন, কিন্তু ওই দিয়ে ঢুকতে পারবেন না বন্যপ্রাণী অভয়ারণ্য। যেমন আমাদের চুনারুঘাট উপজেলার আওতায় সাতছড়ি রেঞ্জটাই হলো বন্যপ্রাণীর অভয়ারণ্য। আমরা বাংলাদেশে আজকে যে দিবসটা হচ্ছে এটা সারা পৃথিবীব্যাপী হয়। এটার ইতিহাসটা হচ্ছে 2013 সালে জাতিসংঘের 68তম অধিবেশনে এই দিবসটা প্রস্তাবিত এবং পাশ হয়। এই 2013 সাল থেকে এটা সারা পৃথিবীব্যাপী জাতিসংঘের সদস্য দেশগুলো এই দিবসটা পালন করে। এটার প্রেক্ষাপটটা ছিল এরকম: ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ইংরেজি শব্দটা, যেহেতু বিশ্বে জাতিসংঘের এটা মাধ্যমে এসেছে, শব্দটা ছিল ওয়াইল্ড লাইফ, মানে হচ্ছে বন্য প্রাণ। বাংলাদেশে আমরা এটা শুরু করার সময়ই একটা ভুল ধারণা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরাও কিন্তু ভুল ধারণা যেটা লিখেছি বন্য প্রাণী লিখেছি। ইংরেজি শব্দ বন্য মানে ওয়াইল্ড লাইফ, যেটা সেটা হলো বাংলা করলে আসে হচ্ছে বন্য প্রাণ। কিন্তু আমরা বাংলাদেশে এই কনসেপ্টটা প্রথমে একটা ভুল ধারণা নিয়েছিলাম যে ওয়াইল্ড লাইফ শব্দ যেটা, এটা মনে হয় শুধুমাত্র প্রাণীকেই বোঝায়। এতদিন আমরা এই ধারণাটা নিয়ে অধিকাংশভাবেই পালন করে এসেছি। এবছর আন্তর্জাতিকভাবে প্রতি বছর একটা করে থিম নির্ধারণ করা হয় যে এই বছরের কি থিমের উপরে এই দিবসটা পালন হবে। এবছরের থিমের নাম হচ্ছে মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্ট, হেলথ, হেরিটেজ অ্যান্ড লাভলিহুড। এটার বাংলা করলে এরকম দাঁড়ায় যে ঔষধি এবং সুগন্ধি উদ্ভিদ, স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সুরক্ষা করে। এরকম বাংলায় আমরাও একটা বাংলা করেছি, করে আছে লেখা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012-তে স্পষ্ট করে উল্লেখ আছে যে বন্যপ্রাণী হত্যা করলে তার সাজা হচ্ছে 1 থেকে 10 বছর পর্যন্ত। অপরাধের উপরে বিবেচনা করে ভিত্তি করে তার 1 থেকে 10 বছর পর্যন্ত তার সাজা আছে। আর হচ্ছে আর্থিক দণ্ড আছে, তার সর্বোচ্চ 1 লক্ষ টাকা আর্থিক দণ্ড। ইতিপূর্বে আমাদের এলাকায় কিন্তু বেশ কিছু লোকের বিরুদ্ধেও কিন্তু মামলা আছে, হরিণ মারা মামলা বা ইত্যাদি মামলা। দেখা গেছে তারা বছরের পর বছর ধরে কিন্তু জেলও খাটছে, আবার দেখা গেছে জামিনে আসছে, আবার জেল খাটছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের বন যদি আমরা ধ্বংস করি তাহলে আমাদের বন্যপ্রাণী কিন্তু অটোমেটিকভাবে ধ্বংস হয়ে যাবে, কারণ বনের উপরেই আমাদের বন্যপ্রাণী নির্ভরশীল। আর প্রকৃতির যদি আমরা ভারসাম্য রক্ষা করতে চাই, অবশ্যই আমাদের বন্যপ্রাণী দরকার আছে। এজন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবার প্রতি আমাদের অনুরোধ, আজকে শুধু দিবসে আসলাম, আলোচনা শুনলাম, এতটুকুর মধ্যে না, আমরা একটু সচেতন হই যে এই হরিণঘাটায় এখানে হলো এক সময় শুনছি এত হরিণ জঙ্গলে, এখন কিন্তু সেরকম হরিণ নাই। কেন নাই? দেখা গেছে যে আমি সভাপতি, আর একজনের পতি, আর একজনের পতি, ইত্যাদি ইত্যাদি। দেখা গেছে যে হরিণ ধরতে 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 কমে গেছে। আসলে হলো এখানে যে একটা পর্যটন শিল্প, এখানে পর্যটকরা মন্দিরে আসবে কেন? আসবে হলো আমাদের এখানে নতুন কিছু দেখার জন্য, নাকি? এখন এখানে হলো হরিণঘাটা নাম হয়েছে, এখন লোকজন আসলো দূর দূরান্ত থেকে আসিয়া দেখলো একটা গাছ, কোনো কিছুই দেখতে পাবে না। তাহলে যাইয়ে কি এরা যাইয়া যেখানে গন্তব্যস্থলে যাইয়া বলবে কি ওখানে ভালো কিছু আছে? এরকম কোনো কথা বলবে না, বলবে না।
সেক্ষেত্রে হলো আমাদের উচিত এখানে সকল কিছু সকলের দায় দায়িত্ব নিয়ে রক্ষণাবেক্ষণ করা, যাতে হলো আমাদের এই যারা বিভিন্ন দিক থেকে এই দর্শনার্থীরা আসবে এখানে দেখার জন্য, তাদেরকে আমাদের উদ্বুদ্ধকরণ করতে হবে এবং এই বন্যপ্রাণী, এই জঙ্গল যা কিছু আছে আমাদের সকল কিছু যাতে ভালো থাকে সংরক্ষণ করা যায়। এইটা যদি এখানে মনে করেন আজকের 5টা গাড়ি আসতো এখানে দেখতে, আপনারা এখানে যারা দোকানপাট আছেন দেখা গেছে যে তারা তো এখানে খরচ করতে আসতো, আপনি যা কিছু বিক্রি করেন সব কিছু বেচে কেনা ভালো হইতো।